আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর গরমে মোটামুটি সবাই অস্বস্তিকর অবস্থাতে আছেন। আর বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা সবাই, কারণ হচ্ছে কারেন্ট ভাই আমাদের এখানে কারেন্ট আসে না, কারেন্ট যায় না, মাঝে মধ্যে বেড়াইতে আসে। কারণ দিনের মধ্যে মানে এমন একটা অবস্থা, আর আমার বাসা যেহেতু নিচতলা বাসা একটু অন্ধকার, মানে দেওয়াল আছে চারপাশে, তারপর জানালা ওরকম নাই, অন্ধকার বাসা, বাতাস টাতাসও কম ঢোকে। আর এই যে এখন হচ্ছে যে রাতের 11টা বাজে, কী যে অবস্থা! ভাগ্যিস হাত পাখাটা কিনছিলাম, আর সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছি। আর দেশের তো যা অবস্থা, সব 90 দশকের সময় মনে মানুষ এত কারেন্ট যাওয়ার ফিল করে নাই, এখন যে পরিমাণে কারেন্ট যাইতেছে। তো এই ভিডিওটা রেকর্ড করতেছিলাম আর ভাবতেছিলাম এটা দিয়ে একটা রিল বানাবো। ওই যে মনির খানের একটা গান আছে না, তোমার হাত পাখার বাতাসে, ওটার সাথে একটা রিল বানাইছিও, সবাই একটু দেখে নিন। আর আজকে সকালবেলা তো সবাইকে গুড মর্নিং, ভিডিওর মধ্যে বলতেছি গুড মর্নিং। তো যাই হোক, সকালবেলা ছেলেকে বলতেছি যে জানালার পাশ দিয়ে একটু করে আলো আসতেছে, তো এই ফাঁকে বসে আমি, যেহেতু পানিও আছে, আর কি বলবো ভাই পানির কথা, যেহেতু কারেন্ট থাকে না তো পানিও তুলতে পারে না, তো এই কারণে পানিও একটু সবাই হিসাব কিতাব করে খরচ করবে না। আমি তো অলরেডি হিসাব করে পানি খরচ করা শুরু করেছি। আমি এখন আগে যেরকম কল ছেড়ে পানি ইউজ করতাম, এখন ওরকম না, আমি বড় হাঁড়ি পাতিল বা বড় বালতি টালতির মধ্যে পানি জমা করে তারপর কাজগুলো করি, কারণ পানি সংকট হলে কিন্তু আমাদের সবারই সমস্যা। তাই সবাইকে বলছি পানিটা একটু হিসাব করে খরচ করবেন। তো আমি যাই হোক সবগুলো থালাবাটি ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে তারপর পাঁচফোড়নগুলো টালছি, টাইলে একটু ব্লেন্ডার করছি। কারেন্টের বদনাম করতে করতে কিন্তু কারেন্ট একটুর জন্য আসছিল, তো ওই ফাঁকে এগুলো ব্লেন্ডার করছি। আর এগুলো যেহেতু পাঁচফোড়ন, আর আমার ব্লেন্ডার হয়েছে যে পুরোনো আমলের, তো ওইটাতে ওই যে পাঁচফোড়নের মেথিটা ওইভাবে মিহি হয়নি, ক্র্যাক ক্র্যাক করে শব্দ করা শুরু করে দিচ্ছে। তো আমের আচারে আমি কিন্তু এবার চিনি দিতে পারি না, আর এবার ইচ্ছা করে চিনিটা দিই নি, কারণ হচ্ছে যে আমার ছেলে প্রচুর পরিমাণে মানে একটু টক মিষ্টি ঝাল আচার বানাইলে ওর জন্য আমি রাখতেই পারি না। তারপরে আবার কি করলাম, ফাঁকনামি করে যে বোম্বাই মরিচ যেগুলো আছে এগুলো সব ঢেলে দিছি, কারণ আমরা যখন বাণিজ্য মেলাতে যাই আচারের দোকানগুলোতে দেখি যে বোম্বাই মরিচের আচার পাওয়া যায়, সেই জন্য চিন্তা করি আমি বোম্বাই মরিচগুলো আচারে ব্যবহার করে ফেলি। কারণ হচ্ছে আমি বোম্বাই মরিচ খাইতে পারি না। অনেকে আছে না যে বোম্বাই মরিচ দিয়ে ভাত টাত খায়, আমি ওরকম পারি না, কারণ প্রচুর ঝাল এই বোম্বাই মরিচগুলো, আমার মতোই ঝাল, আমি যেরকম ঝাল এই মরিচগুলো ওরকম ঝাল। আর দেখতেই পাচ্ছেন যে কতগুলো পাইকে পাইকে গেছে, আরও অনেকগুলো পাইকে পাইকে শুকিয়ে গেছে, তো ওগুলো ব্যবহার করা হয়নি। তো এবার যেহেতু কিছুটা জমছে, তো ভাবলাম যে আমের আচারের সাথে দিয়ে দিই, ওরা যদি খাইতে পারে খাবে। আর এবারের আচার একদমই খাট্টা আচার, আর লবণ দিচ্ছি, চিনির পরিমাণ কম দিচ্ছি, সেই সাথে বোম্বাই মরিচের ঝাল, খিচুড়ি দিয়ে একদম জমবে, বেশ মজাদার। আর এই দিকে হয়েছে যে মোর হাজব্যান্ড, সে বলছে যে এই দুধগুলো জাল দাও, কিন্তু দুধগুলো একদমই পাই না, প্যাকেটের দুধ, জানি না কার থেকে নিছে। আর এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ। তো চিংড়ি মাছ তো ওই যে রাখছিলাম ওগুলাই আছে, ওগুলো ভিজিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছি। তারপর তেলাপিয়া মাছ নামাইছিলাম ওগুলো কোটার জন্য। আর এই যে মানে আল্লাহর মেহেরবানির আলো দিয়ে রান্না করতেছি বাসায়, মানে মেন রুমগুলোর ভিতরে ঢুকতেই পারি না, এত বেশি অন্ধকার। তবে শুক্র আলহামদুলিল্লাহ যে আমরা নিচতলা বাসার মধ্যে থাকি, আমাদের অত বেশি গরম লাগে না। যারা উপরে থাকে, যাদের বাসার উপরে বা সাইডে রোদের তাপ পড়ে, তাদের তো আরও অবস্থা খারাপ মনে হয়, সম্ভবত মনে হয়, কারণ আমি তো উপরে থাকি না, আমি বলতে পারি না। তবে গত বছর ছাদে গেছিলাম, ছাদের থেকে আসার পরে আমার বাসা মনে হয়েছে যে এসি যুক্ত বাসা, এত ঠান্ডা বাসা। তো আমার বাসায় গরমের পরিমাণটাও কম, বাতাসটা একটু কম হইলেও মানে এমনি ঠান্ডা থাকে। পাশের চুলায় বাঁধাকপি ভাজি করতেছি, বাঁধাকপিটা অনেক দিন রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ইচ্ছে করতেছিল না বাঁধাকপি ভাজি করতে। আর সিজন ছাড়া আনসিজনের সবজি খেতে মোটেও ভালো লাগে না। আর এই গরমে এখন লাউ ডাঁটা, তারপর সবুজ শাক সবজি একটু বেশি বেশি পরিমাণে খাবেন, মাছ মাংস, তারপরে বেশি ঝাল, তারপরে অন্যান্য চর্বিযুক্ত খাবার একটু কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ স্বাস্থ্যই মূল সম্পদ আমাদের, বুঝছেন। আর আজকে আমি লাউয়ের তরকারিতে এক ফোঁটাও পানি দিই নাই, কারণ লাউ ধুইছি, ওই ধোয়াতে যে পানিটা গায়ে লেগেছিলো ওই পানিটাই একদম লাউয়ের থেকে বের হয়ে সুন্দর মতো ঝোল হয়ে গেছে। আর এইখানে যে ভাজি আমি বাগার দিয়ে ফেলছি এই কড়াইয়ের মধ্যে। আজকে ভাজি আমি কড়াই থেকে নামাই নেই, মানে মজাইছি, মাঝখানে একটা ফাঁকা করছে, ফাঁকার মধ্যে তেল দিয়ে তারপরে শুকনো মরিচ ফোড়ন দিয়ে ভাজি করে ফেলছি। আর বাঁধাকপি ভাজিটা আমার কাছে অত বেশি মানে ভালো লাগে না, ওরা খাবে ওদের জন্য। তো এখানে ভাজি করা শেষ হয়ে গেছে। আর পাশের চুলায় এই যে দেখেন লাউ থেকে কত সুন্দর মানে পানি এত পরিমাণে বাইরে হয়েছে, আমার এক ফোঁটাও পানির ঝোল দেওয়া লাগে নাই, লাউয়ের পানিতে লাউ সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু ওই ননস্টিক করে, তো এটার ঢাকনা দিয়ে অত বেশি মানে টিয়ে বের হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
তো এখানে সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এক আপুর ভিডিওতে দেখছিলাম যে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের মধ্যে জিরা দেওয়া লাগে না, কিন্তু তারপর আমি একটু মনের সন্দেহ দূর করার জন্য একটু জিরা দিছি। আর ইলিশ মাছ চিংড়ি মাছের নিজস্ব একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটাতেই নাকি তরকারিটা আরও বেশি স্বাদ হয়ে যায়। তারপর একটু পরিমাণ জিরা দিয়ে দিছি, আর জিরা দেওয়ার পরে কালারটাও আরও সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখানে ধনিয়া পাতা, যদি কারেন্ট থাকতো ধনিয়া পাতা বের করে দিতাম, কিন্তু কারেন্ট ছিল না, সেজন্য ধনিয়া পাতা দিই নি। আর লাউ তরকারিতে সবসময় চেষ্টা করবেন ঝাল কম রাখার, আর চিংড়ি মাছের তরকারিতে একটু কম ঝাল করার চেষ্টা করবেন, কারণ ওভার কুক হলে শক্ত হয়ে যায়। তো আল্লাহ হাফেজ।